পৃষ্ঠা 128। প্রশ্ন 6। আখ্যান কাব্যের সাধারণ পরিচয় দিয়ে 19 শতকের আখ্যান কাব্যগুলি উল্লেখ করো। উত্তর। 19 শতকের আখ্যান কাব্যগুলির বিশিষ্টতা। বাংলা সাহিত্যের মধ্যযুগে যেসব আখ্যান কাব্যের পরিচয় আমরা পাই তা ছিল দেবদেবীর মাহাত্ম্য জ্ঞাপক অথবা দৈব নিরপেক্ষ নরনারীর প্রেমের উপাখ্যান। কিন্তু 19 শতকের দ্বিতীয়ার্ধে পাশ্চাত্য আদর্শে যেসব আখ্যান কাব্য রচিত হয়েছিল সেগুলি ছিল ইতিহাস আশ্রিত এবং স্বদেশ প্রেম ও জাতীয়তা বোধে পরিপূর্ণ। এই আখ্যান কাব্যগুলির উৎস কিংবদন্তি বা ইতিহাস হলেও এগুলিতে কবি কল্পনা স্থান পাওয়ায় কখনো কখনো তা সমসাময়িক হয়ে উঠেছে। 19 শতকের উল্লেখযোগ্য আখ্যান কাব্যসমূহ। 19 শতকের উল্লেখযোগ্য আখ্যান কাব্যগুলি হল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য 1860 খ্রিস্টাব্দ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান 1858 খ্রিস্টাব্দ, কর্মদেবী 1862 খ্রিস্টাব্দ, সুর সুন্দরী তালবস্যয় দীর্ঘ বৈষণ্য র দন্তেশ্বয় রস্যৌ দন্তের নয়দয় বৈষণ্য রয় দীর্ঘই 1868 খ্রিস্টাব্দ ও কাঞ্চি কাবেরী 1879 খ্রিস্টাব্দ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বীর বাহু কাব্য 1864 খ্রিস্টাব্দ, চিন্তা তরঙ্গিনী 1861 খ্রিস্টাব্দ ও আশা কানন 1876 খ্রিস্টাব্দ এবং নবীনচন্দ্র সেনের পলাশী যুদ্ধ 1875 খ্রিস্টাব্দ, ক্লিওপেট্রা 1877 খ্রিস্টাব্দ ও রঙ্গমতী 1880 খ্রিস্টাব্দ। প্রশ্ন 7। মহাকাব্য ও তার বৈশিষ্ট্য উল্লেখ করো। 19 শতকের মহাকাব্যগুলি উল্লেখ করো। উত্তর। মহাকাব্য। মহাকাব্য বলতে আমরা বুঝি সেই সব আখ্যান কাব্যকে যার মধ্যে বিশাল কালের প্রেক্ষাপটে জাতীয় জীবনের উত্থান পতনের কাহিনী বর্ণিত হয়। মহাকাব্য দু প্রকার। এক, আর্য মহাকাব্য বা ধ্রুপদী মহাকাব্য, যেমন রামায়ণ মহাভারত। দুই, সাহিত্যিক মহাকাব্য, যেমন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। বৈশিষ্ট্য। আলঙ্কারিকরা মহাকাব্যের কতগুলি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এগুলি হল: 1, মহাকাব্যে কবির ব্যক্তিগত আবেগ অনুভূতির প্রকাশ না ঘটে, তাতে ঘটনা ও চরিত্রের বস্তুনিষ্ঠ বর্ণনা প্রকাশিত হয়। 2, পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠে মহাকাব্য। 3, মহাকাব্যের নায়ক হন সুখে দুঃখে অচঞ্চল দৃঢ় চেতা এবং ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। 4, 8টির বেশি স্বর্গে বিভক্ত মহাকাব্যের কাহিনী স্বর্গমর্ত পাতাল জুড়ে রচিত হয়। 5, গাম্ভীর্যপূর্ণ কাব্য ভাষায় রচিত মহাকাব্যে বীর রস ও করুণ রসের প্রাধান্য থাকে। 19 শতকের মহাকাব্য। 19 শতকে যেসব আখ্যান কাব্য সাহিত্যিক মহাকাব্যের রূপ পেয়েছে সেগুলি হল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বৃত্র সংহার, বয়রি তয়রফলা বৃত্র সংহার, 2 খণ্ড 1875 খ্রিস্টাব্দ ও 1877 খ্রিস্টাব্দ, নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্য, রৈবতক 1887 খ্রিস্টাব্দ, কুরুক্ষেত্র 1893 খ্রিস্টাব্দ ও প্রভাস 1896 খ্রিস্টাব্দ এবং মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য 1861 খ্রিস্টাব্দ। 8, বাংলা গীতিকবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। উত্তর। আধুনিক বাংলা কাব্যের প্রথম গীতিকবি হলেন ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী, 1835 থেকে 1894 খ্রিস্টাব্দ। বিহারীলালের কাব্যগ্রন্থ সমূহ। বিহারীলাল রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সঙ্গীত শতক 1862 খ্রিস্টাব্দ
বঙ্গসুন্দরী 1870 খ্রিস্টাব্দ, নিসর্গ সন্দর্শন 1870 খ্রিস্টাব্দ, বন্ধু বিয়োগ 1870 খ্রিস্টাব্দ, প্রেম প্রবাহিনী 1871 খ্রিস্টাব্দ, শারদামঙ্গল 1879 খ্রিস্টাব্দ এবং সাধের আসন 1889 খ্রিস্টাব্দ। কবি ধর্ম। বিহারীলাল নিসর্গ সন্দর্শন কাব্যের কবিতাগুলিতে নিসর্গ প্রকৃতিতে ব্যক্তিসত্তা আরোপ করেছেন। জননী, জায়া, কন্যা, ভগিনী প্রভৃতি বিবিধ মূর্তিধারিণী নারীর স্নেহ, মায়া, মমতাময় রূপ ও সৌন্দর্যের সন্ধান করেছেন কবি বঙ্গসুন্দরী কাব্যে। কবি নিজের এবং বন্ধুবর্গের জীবনের বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি নিজের প্রেমানুভূতিকে কাব্যের আকারে রূপদান করেছেন তার বন্ধু বিয়োগ ও প্রেম প্রবাহিনী কাব্য দুটিতে। তবে বিহারীলালের শ্রেষ্ঠ কাব্য শারদামঙ্গল, যেখানে কবির সৌন্দর্য সচেতনা, সৌন্দর্য চেতনা, গীতি বৈশিষ্ট্য পূর্ণতা লাভ করেছে। সাধের আসন কাব্যটিতে কবি সৌন্দর্য তত্ত্বের তাত্ত্বিক ব্যাখ্যা করেছেন। প্রশ্ন 9। 19 শতকের শেষ এবং বিংশ শতকের সূচনায় যে মহিলা কবিরা বাংলা সাহিত্যে এসেছিলেন তাঁদের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: 19 শতকের শেষ এবং বিংশ শতকের সূচনায় যে মহিলা কবিদের বাংলা সাহিত্যে আগমন ঘটেছিল তাঁদের মধ্যে উল্লেখযোগ্য গিরীন্দ্র মোহিনী দাসী, কামিনী রায়, মানকুমারী বসু, স্বর্ণকুমারী দেবী, নগেন্দ্রবালা মুস্তাফি সরস্বতী, প্রমীলা নাগ, ষোড়শীবালা দাসী, জ্ঞানেন্দ্র মোহিনী দত্ত প্রমুখ। প্যারা। কবিতাহার, ভারত কুসুম, অশ্রুকণা, আভাস, শিখা, আর্য অর্ঘ্য ইত্যাদি গিরীন্দ্র মোহিনী দাসীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, যেগুলিতে প্রকৃতির বর্ণনা এবং করুণ রসের অসামান্য প্রকাশ দেখা যায়। কামিনী রায়ের কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য আলো ও ছায়া, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত ইত্যাদি। পৃষ্ঠা 129। শোকমূলক কবিতায় তাঁর প্রতিভা অত্যন্ত উজ্জ্বল। রবীন্দ্রনাথের বর্দি স্বর্ণকুমারী দেবী নারী জীবনের অভিজ্ঞতা এবং প্রেম ও উচ্ছ্বাসকে কবিতার বিষয় করে তুলেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল গাঁথা, কবিতা ও গান। মানকুমারী বসু মূলত বামাবোধিনী পত্রিকায় লিখতেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল প্রিয় প্রসঙ্গ, কাব্য কুসুমাঞ্জলি, কনকাঞ্জলি, বনবাসিনী ইত্যাদি। প্রশ্ন 10। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলি কাল অনুসারে বিভাগ করো। প্রতি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর: বিপুল বৈচিত্র্যময় রবীন্দ্র কাব্যকে প্রবণতা অনুযায়ী নিম্নলিখিত 8টি ভাগে ভাগ করা যায়। 1. সূচনা পর্ব 1875 থেকে 1881 খ্রিস্টাব্দ। 2. উন্মেষ পর্ব 1882 থেকে 1886 খ্রিস্টাব্দ। 3. ঐশ্বর্য পর্ব 1886 থেকে 1896 খ্রিস্টাব্দ। 4. অন্তর্বর্তী পর্ব 1896 থেকে 1910 খ্রিস্টাব্দ। 5. গীতাঞ্জলি পর্ব বা অধ্যাত্ম পর্ব 1910 থেকে 1915 খ্রিস্টাব্দ। 6. বলাকা পর্ব 1916 থেকে 1929 খ্রিস্টাব্দ। 7. পুনশ্চ পর্ব বা গদ্য কবিতা পর্ব 1929 থেকে 1936 খ্রিস্টাব্দ। 8. শেষ পর্ব বা অন্তিম পর্ব 1936 থেকে 1941 খ্রিস্টাব্দ। প্যারা। 1. সূচনা পর্ব 1875 থেকে 81 খ্রিস্টাব্দ। ভগ্ন হৃদয়। 2. উন্মেষ পর্ব 1882 থেকে 86 খ্রিস্টাব্দ। সন্ধ্যা সঙ্গীত। 3. ঐশ্বর্য পর্ব 1886 থেকে 96 খ্রিস্টাব্দ। মানসী। 4. অন্তর্বর্তী পর্ব 1896 থেকে 1910 খ্রিস্টাব্দ। খনিকা। কয় মধ্যে নয় রস্যই কয়াকার।
5 গীতাঞ্জলি পর্ব বা অধ্যাত্ম পর্ব 1910 থেকে 15 খ্রিস্টাব্দ গীতাঞ্জলি। 6 বলাকা পর্ব 1916 থেকে 29 খ্রিস্টাব্দ বলাকা। 7 পুনশ্চ পর্ব বা গদ্য কবিতা পর্ব 1929 থেকে 36 খ্রিস্টাব্দ পুনশ্চ। 8 শেষ পর্ব বা অন্তিম পর্ব 1936 থেকে 41 খ্রিস্টাব্দ প্রান্তিক। প্রশ্ন 11 সূচনা পর্বের রবীন্দ্র কাব্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর, সূচনা পর্বের রবীন্দ্র কাব্য। রবীন্দ্রনাথের যখন 7-8 বছর বয়স তখন থেকে তাঁর কবিতা লেখার সূত্রপাত। প্রথম জীবনে রবীন্দ্রনাথ খণ্ড কবিতা এবং গদ্যকাব্য দুইই রচনা করেছেন। হিন্দু মেলার উপহার, অভিলাষ প্রভৃতি রচনার পাশাপাশি তিনি বনফুল এবং কবি কাহিনী নামে দুটি গাথা কাব্য রচনা করেছেন। বনফুল প্রথমে পত্রিকায় প্রকাশিত 1875 খ্রিস্টাব্দ হয় এবং গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় কবি কাহিনী 1878 খ্রিস্টাব্দ। এই পর্বের অন্যান্য উল্লেখযোগ্য কাব্য হল ভানুসিংহ ঠাকুরের পদাবলী, ভগ্ন হৃদয় ও শৈশব সঙ্গীত 1881 খ্রিস্টাব্দ। কবি ধর্ম। সূচনা পর্বের আখ্যান কাব্যগুলি ব্যর্থ প্রেমের আখ্যান, যে প্রেমের নায়ক একজন কবি। এই পর্বের গীতিকবিতাগুলিও রোম্যান্টিক, গীতিধর্মী এবং উচ্ছ্বাসপূর্ণ। এইসব রচনায় বিহারীলাল চক্রবর্তী, অক্ষয়চন্দ্র চৌধুরী প্রমুখের প্রভাব লক্ষ্য করা যায়। পরিণত জীবনে রবীন্দ্রনাথ এগুলিকে বলেছেন কপি বুকের কবিতা। প্রশ্ন 12 উন্মেষ পর্বের রবীন্দ্র কাব্যগুলির পরিচয় দিয়ে এই পর্বের এরূপ নামকরণের যথার্থতা বিচার করো। উত্তর, উন্মেষ পর্বের রবীন্দ্র কাব্য: সন্ধ্যার সঙ্গীত 1882 খ্রিস্টাব্দ, প্রভাত সঙ্গীত 1883 খ্রিস্টাব্দ, ছবি ও গান 1884 খ্রিস্টাব্দ, কড়ি ও কোমল 1888 খ্রিস্টাব্দ এগুলি হল উন্মেষ পর্বের রবীন্দ্র কাব্য। কবি ধর্ম: অনুকরণ অনুসরণের যুগ পেরিয়ে এসে কবি হিসেবে রবীন্দ্রনাথের নিজস্বতার প্রথম পরিচয় পাওয়া যায় সন্ধ্যা সঙ্গীত কাব্যে। তবে এই কাব্যের কোনো কোনো কবিতায় কবির অকারণ দুঃখ বিলাসের পরিচয় খুঁজে পাওয়া যায়, যেমন উদ্ধৃতি শুরু আয় দুঃখ, আয় তুই তোর তরে পেতেছি আসন, উদ্ধৃতি শেষ তারই। এরপর প্রভাত সঙ্গীত কাব্যের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবি তাঁর আনন্দময় চেতনাকে এক অপূর্ব আবেগময় ভঙ্গিতে প্রকাশ করলেন। এখান থেকেই প্রকৃতপক্ষে বিশ্বজগতের সঙ্গে মিলন উৎসুক আনন্দবাদী রবীন্দ্রনাথের যাত্রা শুরু। এছাড়াও এই পর্বে প্রকাশিত হয় ছবি ও গান এবং কড়ি ও কোমল কাব্য। কড়ি ও কোমল কাব্যে প্রকাশ পেয়েছে নিবিড় ইন্দ্রিয় চেতনা, জীবনের প্রতি গভীর আসক্তি এবং বিষয়ের বৈচিত্র্য। প্রশ্ন 13 ঐশ্বর্য পর্ব এর কাব্য আক্ষরিক অর্থেই ঐশ্বর্যময়, আলোচনা করো। উত্তর, রবীন্দ্রনাথের ঐশ্বর্য পর্বের রচনা হল মানসী, সোনারতরী, চিত্রা, চৈতালি। মানসী থেকেই রবীন্দ্রনাথের কবি প্রতিভার ঐশ্বর্যময় প্রকাশ ঘটে। মানসী কাব্যগ্রন্থের ভূমিকাতে রবীন্দ্রনাথ নিজেই জানাচ্ছেন, উদ্ধৃতি শুরু মানসীতেই ছন্দের নানা খেয়াল দেখা দিতে আরম্ভ করেছে তারই, কবির সঙ্গে যেন একজন শিল্পী এসে যোগ দিল, তারই উদ্ধৃতি শেষ। সোনারতরী, চিত্রা, চৈতালি। মানসীতে কবি ও শিল্পীর মিলন নানান ঐশ্বর্যে পূর্ণ হয়ে দেখা দিল সোনারতরী, চিত্রা ও চৈতালিতে। সোনারতরী কাব্যগ্রন্থের যেতে নাহি দিব কবিতায় কন্যা বিচ্ছেদে আকুল পিতা কোনো এক জায়গায় বিচ্ছেদ ভারাক্রান্ত নিসর্গ প্রকৃতির সঙ্গে একাকার হয়ে যায়। এই কাব্যের মানস সুন্দরী ও নিরুদ্দেশ যাত্রা কবিতার রহস্যময়ী নায়িকা চিত্রা কাব্যে পরিণত হয়েছে জীবন দেবতায়। চিত্রাকাব্যের জীবন দেবতা বিষয়ক কবিতার পাশাপাশি এবার ফিরাও মোড়ে,
উর্বশী, স্বর্গ হইতে বিদায় প্রভৃতি কবিতা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। চৈতালি হল মূলত অনেকগুলি সনেট জাতীয় কবিতার সংকলন গ্রন্থ। এখানে কবির জীবন দর্শনের সঙ্গে প্রকাশ পেয়েছে তাঁর সুগভীর মর্ত প্রেম, কবির রোম্যান্টিক কল্পনা ও বিশিষ্ট জীবন দর্শন এবং কাব্য সৃষ্টির মৌলিকতার বিচারে এই পর্বের কাব্যগুলি সত্যিই ঐশ্বর্যময়। প্রশ্ন 14। রবীন্দ্র কাব্যের গীতাঞ্জলি পর্ব সম্পর্কে আলোচনা করো। উত্তর: গীতাঞ্জলি পর্ব, গীতাঞ্জলি 1910 খ্রিস্টাব্দ, গীতিমাল্য 1914 খ্রিস্টাব্দ এবং গীতালি 1915 খ্রিস্টাব্দ, এই তিনটি কাব্য রবীন্দ্র কাব্যের গীতাঞ্জলি পর্বের 1910 থেকে 1915 খ্রিস্টাব্দ অন্তর্গত। কবি ধর্ম। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, গীতিমাল্য ও গীতালি কাব্যগ্রন্থে আছে পরম শক্তিমানের কাছে আত্মনিবেদনের আকুতি। গীতাঞ্জলিতে কবির সঙ্গে দেবতার যেমন একটি শ্রদ্ধাপূর্ণ দূরত্ব আছে, গীতিমাল্যতে সেই দূরত্ব প্রায় বিলীন হয়ে গেছে। গীতাঞ্জলির নির্বাচিত কবিতাগুলির সঙ্গে আরও কিছু নির্বাচিত কবিতা যোগ করে রবীন্দ্রনাথ সেগুলির ইংরেজি অনুবাদ করেন। অনুদিত কবিতাগুলি প্রকাশিত হয় সং, SONG, অফরিংস, OFFERINGS নামে। এই অনুদিত গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে সম্মানিত হন। পৃষ্ঠা 130। অধ্যাত্মরসের কবিতা তথা গান হলেও এই পর্বের রচনায় পার্থিব আসক্তির উত্তাপও সঞ্চারিত হয়েছে। 15। প্রশ্ন 15। বলাকা পর্বে রবীন্দ্র কাব্যের পরিচয় দাও। উত্তর: বলাকা পর্ব বলাকা 1916 খ্রিস্টাব্দ, পলাতকা 1918 খ্রিস্টাব্দ, পূরবী 1925 খ্রিস্টাব্দ, মহুয়া 1929 খ্রিস্টাব্দ, বনবাণী ও পরিশেষ 1929 খ্রিস্টাব্দ, বলাকা পর্ব 1916 থেকে 1929 খ্রিস্টাব্দ এর উল্লেখযোগ্য রবীন্দ্র কাব্য। কবি ধর্ম। 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত বলাকা কাব্যে রবীন্দ্র কবিতা একটা নতুন বাঁক নেয়, সেজন্য এই পর্বকে বলাকা পর্ব বলা হয়। বলাকা কাব্যে মুক্তছন্দে রবীন্দ্রনাথ পতিতত্ত্ব ও যৌবন তত্ত্বের অপরূপ প্রকাশ ঘটিয়েছেন। পলাতকা কাব্যে কবি যেমন ধরণীর রূপকে ফুটিয়ে তুলেছেন, পূরবী কাব্যে তেমন আমরা লক্ষ্য করি কবির লীলা সঙ্গিনীর প্রসঙ্গ। মহুয়া কাব্যে বৃদ্ধ কবি প্রেমকে প্রাত্যহিক তুচ্ছতা এবং বিলাসিতা থেকে উদ্ধার করে তাকে বৃহৎ ও মহৎ কর্তব্যকর্মের মুখোমুখি দাঁড় করিয়েছেন। প্রশ্ন 16। রবীন্দ্রনাথের গদ্য কবিতা পর্বের রবীন্দ্র কাব্য সম্পর্কে আলোচনা করো। উত্তর: গদ্য কবিতা পর্ব রবীন্দ্র কাব্যের একটি বিশেষ স্থান অধিকার করে আছে তাঁর গদ্য কবিতা পর্ব। 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত পুনশ্চ কাব্যটি তাঁর প্রথম গদ্য কাব্য। পুনশ্চ ছাড়া তিনি আরও 3টি গদ্য কাব্য লেখেন। সেগুলি হল শেষ সপ্তক 1935 খ্রিস্টাব্দ, পত্রপুট 1936 খ্রিস্টাব্দ এবং শ্যামলী 1936 খ্রিস্টাব্দ। পুনশ্চ থেকে শ্যামলীর মধ্যবর্তী সময়ে যদিও তিনি 2টি ছন্দবদ্ধ কাব্য রচনা করেছিলেন, তবুও এই পর্বটিকে মূলত পুনশ্চ পর্ব বা গদ্য কবিতার পর্ব বলেই চিহ্নিত করা হয়। 1929 থেকে 1936 খ্রিস্টাব্দ। প্রশ্ন 17। রবীন্দ্রনাথের শেষ পর্বের কাব্যধারার প্রধান বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো। উত্তর: শেষ পর্বের কাব্যধারার বৈশিষ্ট্য খাপছাড়া 1937 খ্রিস্টাব্দ থেকে শেষ লেখা মৃত্যুর পর প্রকাশিত পর্যন্ত পর্বটিকে বলা যেতে পারে রবীন্দ্র কাব্যের শেষ পর্ব বা অন্তিম পর্ব, 1936 থেকে 1941 খ্রিস্টাব্দ। এই পর্বে তিনি খাপছাড়া, ছড়া ও ছবি, প্রহাসিনী ইত্যাদি মজার কয়েকটি কাব্যগ্রন্থ লিখলেও শ্যামলী, পত্রপুট, সেঁজুতি,
আকাশপ্রদীপ, নবজাতক, সানাই, রোগশয্যায়, জন্মদিনে প্রভৃতি গ্রন্থ হল এই পর্বের উল্লেখযোগ্য রচনা। 1. এই পর্বে রবীন্দ্রনাথ আর গদ্য কবিতা রচনা করেননি। 2. এই অন্তিম পর্বে তিনি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করেছেন মুক্তক ছন্দ, ময়হর্ষ, কয়তয়, ক। 3. জীবন সায়ান্নে পৌঁছে জীবন, মৃত্যু ও বিশ্ব জগৎ সম্পর্কে কবির গভীর উপলব্ধির প্রকাশ লক্ষ্য করা যায় এই পর্বের বিভিন্ন কবিতায়। 4. এই পর্বের কাব্যের ভাষা প্রায় নিরাভরণ। সত্যদ্রষ্টা কবি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মৃত্যুর স্বরূপ সম্বন্ধে তাঁর দৃঢ় প্রত্যয় ও সংশয়হীন উপলব্ধি এখানে প্রকাশ করেছেন। প্রশ্ন 18। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য রচনার বৈশিষ্ট্য কী সে সম্পর্কে আলোচনা করো। অথবা রবীন্দ্রোত্তর কবি হিসেবে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে কবি যতীন্দ্রনাথ সেন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের স্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর: রবীন্দ্র কাব্যের প্রভাবের মধ্যে যে কয়েকজন কবি নিজস্বতা বজায় রাখতে সক্ষম হয়েছিলেন তাঁদের অন্যতম যতীন্দ্রনাথ সেনগুপ্ত, 1887 থেকে 1954 খ্রিস্টাব্দ। যতীন্দ্রনাথ সেনগুপ্তের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল মরীচিকা, 1923 খ্রিস্টাব্দ, মরুশিখা, 1927 খ্রিস্টাব্দ, মরু মায়া, 1930 খ্রিস্টাব্দ, সায়ম, দন্তে সয়াকার অন্তস্থ অময় হসন্ত, 1940 খ্রিস্টাব্দ, ত্রিজামা, তৈরফলা রস্যই অন্তস্থ জয়াকার ময়াকার, 1948 খ্রিস্টাব্দ এবং নিশান্তিকা, 1957 খ্রিস্টাব্দ। অনুপূর্বা নামে কবির একটি নির্বাচিত কবিতার সংকলন গ্রন্থ প্রকাশিত হয় 1946 খ্রিস্টাব্দে। কাব্য রচনার বৈশিষ্ট্য: 1. যতীন্দ্রনাথের কবিতার মূল ভিত্তি ছিল মানবতাবাদ। 2. জীবনকে যেভাবে দেখতে চেয়েছিলেন যতীন্দ্রনাথ তা না পেয়েই প্রবল দুঃখ বোধে একই সঙ্গে কাতর ও বিদ্রোহী হয়েছে কবি মন। 3. প্রকৃতির সৌন্দর্য বা রোম্যান্টিকতার বিরুদ্ধে বিদ্রোহ করেছে যতীন্দ্রনাথের কবি মন। উদ্ধৃতি: প্রেম বলে কিছু নাই, চেতনা আমার জড়ে মিশাইলে সব সমাধান পাই। দাঁড়ি উদ্ধৃতি শেষ। 4. কবি যতীন্দ্রনাথ তাঁর প্রথম পর্বের কবিতায় ঈশ্বরের অস্তিত্ব এবং তাঁর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন 19। বাংলা কবিতার ইতিহাসে মহিতলাল মজুমদারের স্থান নির্দেশ করো। অথবা মহিতলাল মজুমদারের কবিতার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে বাংলা সাহিত্যে তার স্থান নির্দেশ করো। অথবা কবি মহিতলালের কবিকৃতির পরিচয় দাও। উত্তর: রবীন্দ্রনাথের প্রতিভার দীপ্তিতে যে কয়েকজন কবি নিজস্বতা বজায় রাখতে সক্ষম হয়েছিলেন, মহিতলাল মজুমদার 1888 থেকে 1951 খ্রিস্টাব্দ তাঁদের মধ্যে অন্যতম। মহিতলাল মোট 6খানি কাব্যগ্রন্থ রচনা করেন। দেবেন্দ্র মঙ্গল, 1922 খ্রিস্টাব্দ, স্বপন পশারি, 1922 খ্রিস্টাব্দ, বিশ্বরণী, বয়হস্যই দন্তের শয়ময় র, বয়শূন্য র মধ্যের নয় দীর্ঘই, 1927 খ্রিস্টাব্দ, স্মর গরল, 1936 খ্রিস্টাব্দ, হেমন্ত গোধূলি, 1941 খ্রিস্টাব্দ এবং ছন্দ চতুর্দশী, 1941 খ্রিস্টাব্দ। কাব্য রচনার বৈশিষ্ট্য: 1. আঙ্গিক সচেতন শিল্পী মন। ভাবের বিন্যাস, শব্দ নির্বাচনে এবং ছন্দের প্রয়োগে মহিতলালের সচেতন শিল্পী মনের পরিচয় পাওয়া যায়। 2. ইন্দ্রিয় পরায়ণ রোম্যান্টিকতা। মহিতলালের কাব্যদর্শনের মূলে আছে দেহবাদ এবং ইন্দ্রিয় পরায়ণতা। উদ্ধৃতি শুরু: আমি মদনের রচিনু দেউল
দেহের দেউল পরে পঞ্চস্বরের প্রিয় 5 ফুল সাজাইনু থরে থরে। দাড়ি উদ্ধৃতি শেষ। 3 যুক্তি বিন্যাস। মোহিতলালের কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ভাবালুতা বর্জন ও যুক্তি পারম্পর্যের শৃঙ্খলে কবিতাকে কাঠিন্য দান। পৃষ্ঠা 131। বর্ণনাধর্মী প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1। সংক্ষেপে কাজী নজরুল ইসলামের কবি প্রতিভার পরিচয় দাও, অথবা রবীন্দ্র যুগে আবির্ভূত হয়েও নজরুল ইসলাম কিভাবে কাব্য রচনায় স্বাতন্ত্র্য বজায় রেখেছিলেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো, অথবা কাজী নজরুল ইসলামের কাব্যচর্চার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা কাব্যে তাঁর স্থান নির্দেশ করো, অথবা কাজী নজরুল ইসলামের কাব্য রচনার বিষয়বস্তু ও বিশিষ্টতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর: বাংলা কবিতার জগতে দুরন্ত ঝড়ের মতো আবির্ভূত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তন্তন্য বর্গীয় জ বৈষ্ণরয় হর্ষৌ ল। 1898 থেকে 1976 খ্রিস্টাব্দ। তাঁর লেখা উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, সিন্ধু হিন্দোল, জিঞ্জির প্রভৃতি। কবিতার সঙ্গে সঙ্গে নজরুল ইসলাম গানও লিখেছেন প্রচুর। বিষয়বস্তু অনুসারে নজরুলের কবিতাগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। 1. প্রতিবাদী কবিতা। পরাধীনতার যন্ত্রণা থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তো বটেই, যে কোনো অন্যায় বা অত্যাচারের বিরুদ্ধেই সরব ছিলেন নজরুল। তাঁর এরকম একটি কবিতা হল বিদ্রোহী। 2. প্রেম ও সৌন্দর্য বিষয়ক কবিতা। নজরুলের অনেক কবিতারই বিষয় হয়েছে প্রেম, সৌন্দর্য পিপাসা কিংবা ভক্তির আবেগ। দোলন চাঁপা এই শ্রেণীর প্রতিনিধি স্থানীয় কবিতা। 3. শিশুদের উপযোগী কবিতা। কাজী নজরুল ইসলাম শিশু মনের উপযোগী বেশ কয়েকটি কল্পনা নির্ভর কবিতা লিখেছিলেন, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল লিচু চোর, সাত ভাই চম্পা, খুকি ও কাঠবেড়ালি, প্রভাতী ইত্যাদি। 4. যৌবন বন্দনা। বিদ্রোহের কবি হওয়ায় যৌবন বন্দনা প্রত্যাশিতভাবেই নজরুলের কবিতার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। দেশের যুবক সম্প্রদায়কে স্বাধীনতা ও বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত করে তুলতে তিনি অনেক উদ্দীপনামূলক কবিতা লিখেছিলেন। তার কবিতার অন্যতম বিশেষত্ব হল তৎসম ও তদ্ভব শব্দের পাশাপাশি প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দের প্রয়োগ। শব্দ ব্যবহারের এই রীতি তাঁর কবিতায় নিয়ে এসেছে এক অভিনব গতিময় ঝঙ্কার। 2. প্রশ্ন 2. বাংলা কাব্যে জীবনানন্দের অবদান সম্পর্কে লেখো। HS মডেল কোয়েশ্চেন 2024 WBCHSE। উত্তর: কাব্যগ্রন্থ। জীবনানন্দ দাশের দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল বনলতা সেন 1942 খ্রিস্টাব্দ এবং রূপসী বাংলা 1957 খ্রিস্টাব্দ। এছাড়াও কবি ঝরা পালক 1927 খ্রিস্টাব্দ, ধূসর পাণ্ডুলিপি 1936 খ্রিস্টাব্দ, মহাপৃথিবী 1946 খ্রিস্টাব্দ, সাতটি তারা তিমির 1948 খ্রিস্টাব্দ, বেলা অবেলা কালবেলা 1961 খ্রিস্টাব্দ প্রভৃতি কাব্যগ্রন্থের প্রণেতা। কবি স্বভাব। রবীন্দ্রোত্তর পর্বে সবচেয়ে উল্লেখযোগ্য কবি জীবনানন্দ দাশ। বর্গীয় জয় দীর্ঘই ব, দন্তের নয়াকার, দন্তের ন, দন্তের নয় দয়। 1800 দাস বানান দয়াকার তালবস্য। 1899 খ্রিস্টাব্দ থেকে 1954 খ্রিস্টাব্দ। একদিকে বাংলার প্রকৃতি, অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালের অবক্ষয়, যন্ত্রণা, মানুষের বিচ্ছিন্নতা অনবদ্য ভঙ্গিতে মূর্ত হয়ে উঠেছে তাঁর কবিতায়। রবীন্দ্রনাথ জীবনানন্দের কবিতাকে চিত্ররূপময় বলে আখ্যা দিয়েছিলেন।
তবে জীবনানন্দের কবিতার মূল বিষয় আধুনিক ব্যক্তি মানুষের বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গতার যন্ত্রণা। প্রশ্ন 3, রবীন্দ্রোত্তর কবি হিসেবে সুধীন্দ্রনাথ দত্তের কাব্যচর্চার পরিচয় দাও। উত্তর, সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন এক স্বকীয় বৈশিষ্ট্য সম্পন্ন কবি। সুধীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম তন্নী, তদন্তের 9 বফলা দীর্ঘই, 1930 খ্রিস্টাব্দ। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অর্কেস্ট্রা, 1935 খ্রিস্টাব্দ, ক্রন্দশী, 1937 খ্রিস্টাব্দ, উত্তর ফাল্গুনী, 1940 খ্রিস্টাব্দ, সংবর্ত, 1953 খ্রিস্টাব্দ, প্রতিধ্বনি, 1954 খ্রিস্টাব্দ এবং দশমী, 1956 খ্রিস্টাব্দ। কবি ধর্ম। 1, নৈরাশ্য চেতনা। উত্তর ফাল্গুনীতে কবির নৈরাশ্য চেতনা বেশ প্রকট রূপে প্রকাশ পেয়েছে। সুধীন্দ্রনাথের সংবর্ত এর কবিতায় শোনা যায় যুগ যন্ত্রণায় রক্তাক্ত কবির আর্ত কণ্ঠ। উদ্ধৃতি শুরু, আর্তনাদ ছাড়া আজ নৈবেদ্যের যোগ্য কিছু নেই। নারী উদ্ধৃতি শেষ। 2, নাগরিক জীবন যন্ত্রণার রূপায়ণ। পৌরাণিক কাহিনীর নবরূপায়নে এবং আধুনিক নাগরিক জীবনের যন্ত্রণার চিত্র অঙ্কনে পারদর্শী কবি সুধীন্দ্রনাথ। 3, শিল্প নৈপুণ্য। তার বাক্যবিন্যাসে শব্দ প্রয়োগ, ছন্দের ব্যবহার সব কিছুর মধ্যেই আছে সচেতন শিল্প প্রয়াস এবং নৈপুণ্য। 4, রবীন্দ্রোত্তর কবি হিসেবে সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যচর্চার পরিচয় দাও। উত্তর, সুভাষ মুখোপাধ্যায় 1919 থেকে 2003 খ্রিস্টাব্দ প্রথম জীবনে সমাজ পরিবর্তনের স্বপ্ন এবং সারা জীবন এক উদার মানবতাবাদকে তাঁর কবিতায় প্রতিষ্ঠা করেছেন। কাব্যগ্রন্থ। সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থ পদাতিক, 1940 খ্রিস্টাব্দ। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিকোণ, 1948 খ্রিস্টাব্দ, চিরকুট, চয়হস্যই বৈষণ্য র কয়হস্য ট, 1950 খ্রিস্টাব্দ, ফুল ফুটুক, 1957 খ্রিস্টাব্দ, একটু পা চালিয়ে ভাই কমা যত দূরেই যাই, 1962 খ্রিস্টাব্দ, কাল মধুমাস, 1966 খ্রিস্টাব্দ, ছেলে গেছে বনে, 1972 খ্রিস্টাব্দ, যা রে কাগজের নৌকা, 1989 খ্রিস্টাব্দ। কবি ধর্ম। সাম্রাজ্যবাদী শোষণের সামনে বিপ্লবের স্বপ্নে আন্দোলিত কবি হাতের রস্য জীবনের জরিপের ফিতে নিয়ে বলেছেন, উদ্ধৃতি, হাতে হয় রফলা দন্তেশ্বয় বফলা রস্য জীবনের জরিপের বর্গীয় ঝ বৈষ্ণব রয় হস্যই পয়কার বৈষণ্য র ফিতে, উদ্ধৃতি শেষ, নিয়ে বলেছেন শৃঙ্খল ভাঙতে। শিল্পিত স্বভাবে কবি ধীরে ধীরে আদর্শের যান্ত্রিকতা অপেক্ষা অনেক বেশি মানবতার সন্ধানী হয়েছেন। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 132, বাংলা নাটক ও যাত্রার ধারা।